রাজস্ব আহরণের ক্ষেত্রে কিংবা আরো কয়েকটি লক্ষ্য ম্যাক্রো ইকোনমিক কিংবা সামষ্টিক অর্থনীতির যে কতগুলি সূচক এই মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্টে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। তখন আর ওই লক্ষ্যমাত্রাগুলি বাজেটের কিভাবে অর্থ সরবরাহ হবে, কিভাবে ব্যয় হবে, কোথা থেকে অর্থ আসবে, এই ধরনের একটা শৃঙ্খলা অভাব দেখা দেয়। আমি দুটো উদাহরণ এখানে দিব। একটা উদাহরণ হচ্ছে যে রাজস্ব আদায়। রাজস্ব আদায় আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে আমাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যর্থতা, দুর্বলতা রয়েছে, এবং প্রতি বছরই একটা উচ্চমাত্রার লক্ষ্যমাত্রা দেওয়া হয় উচ্চ রাজস্ব আহরণের চাহিদা রয়েছে সেই জন্য, কিন্তু সেটা আমরা অর্জন করতে পারি না। এখন এই যে আমাদের 2026 অর্থ বছরের প্রথম 9 মাসে আমরা দেখেছি যে সেখানে আদায় হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত 6.9%। কিছুদিন আগে আমরা যখন আমাদের স্টেট অফ দ্য ইকোনমি রিভিউ করেছি তখন আমরা পরিষ্কার করে দেখিয়েছি। এখন বছরের শেষে এসে 2026 অর্থ বছর শেষে এসে এই 3 মাসে বাকিটা যদি আমার পূরণ করতে হয়, এই যে 5,63,999 কোটি টাকা 2026-এ, তাহলে কত অর্জন করতে হবে? 84.6%, যেটা কিনা একটা খুব কঠিন বিষয়। এবং এইটার উপরে আবার আমাদের যে সামনের বছরের যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, সেটাও একটা বিরাট একটা উল্লঙ্ঘন। এবং প্রবৃদ্ধিটা যদিও দেখানো হয়েছে 7.9, এটা কিন্তু ওইটা বাজেটে, প্রকৃত বাজেটে মানে বাজেট যেটা দেওয়া হয়েছে সেটা, কিন্তু প্রকৃত অর্জনটার উপরে যদি দেখি এখনো আমাদের তথ্য নাই, সেটা দেখা যাবে যে প্রবৃদ্ধিটা অনেক বেশি করতে হবে, তখনই আসলে সমস্যাটা দেখা দিবে। এবং যদি যেটা আগে বললাম যে বাজেট শৃঙ্খলা বিষয়, যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাতে যদি পূরণ না হয় তাহলে আপনার এই যে মুদ্রানীতি কিংবা রাজস্ব নীতি এটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। কারণ কি, তখন সরকারকে আরো বেশি করে আপনার অন্য উৎস থেকে বিশেষ করে ব্যাংক বরোয়িং বাড়াতে হবে। এইখানে একটা সমস্যা সৃষ্টি হবে। তখন ব্যাংক বরোয়িং বাড়লে আমাদের ওই যে মূল্যস্ফীতির কথা বললাম সেখানে, অর্থাৎ আমরা দেখছি যে এই আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা, এটা আমাদের যদি কাঙ্ক্ষিত মাত্রায় আমরা অর্জন করতে চাই তাহলে কর প্রশাসন, কর পরিপালন এবং বাস্তবায়নে এটাকে ব্যাপক একটা উন্নতি করতে হবে। এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি অনুমতির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে। রপ্তানির বেলা আমরা দেখছি যে প্রথম 10 মাসে চলতি অর্থ বছরের সেখানে দেখছি যে এটা প্রবৃদ্ধিটা নেতিবাচক 2%, 2.02%। এখন আগামী 2 মাসের মধ্যে যে প্রবৃদ্ধিটা এখানে দেখানো হয়েছে যে হবে 9.2%, আগামী 2 মাসের মধ্যে কতখানি বাড়লে 9.2% হবে, এটা তো চিন্তার বিষয়। কারণ এত বেশি বাড়াতে হবে যে 9.2%, সেটা তো কতখানি সম্ভব এটা আপনারা বুঝতে পারছেন যে এটা বাস্তবসম্মত নয়। এবং সেইটার প্রেক্ষিতে আবার আগামী অর্থ বছরের প্রাক্কলন করা হয়েছে 7.94%। সুতরাং এখনকার অনুমতিটা যদি ঠিক না হয়, আগামী অর্থ বছরের জন্য যেটা প্রাক্কলন সেখানেও কিন্তু ওটা বাস্তবসম্মত না। সুতরাং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সঠিকভাবে তথ্যগুলোর বিশ্লেষণ করে এবং প্রাক্কলনগুলো বাস্তবসম্মত হলে আমরা বাজেট বাস্তবায়নেও কিন্তু আরো বেশি সাফল্য দেখাতে পারবো। বাজেট ঘাটতির ব্যাপারেও নিশ্চয়ই আপনাদের আগ্রহ থাকবে যে আপনারা জানেন যে বাজেট ঘাটতি এই বছরে, আগামী অর্থ বছরে 3.6% জিডিপি করা হয়েছে। এবং এখানে ঘাটতির অর্থটা কোথা থেকে আসবে? ব্যাংক বরোয়িং থেকে 1,12,000 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়া এবং বিদেশি ঋণের লক্ষ্যমাত্রাটাও বাড়ানো হচ্ছে। কিন্তু আমরা দেখি যে বিদেশি ঋণের থেকে নিলে ভালো, কারণ ব্যাংক বরোয়িং বাড়লে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে গেলে ব্যক্তি খাতের যদি ঋণের প্রয়োজন পড়ে, এবং যেহেতু এখন আমরা দেখছি যে এই সরকার বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ এই বাজেটেও আছে, তখন যদি ব্যক্তি খাত ঋণ নিতে যায় তখন তার একটা লিকুইডিটির একটা ক্রাইসিস হতে পারে তার, এবং ক্রাউডিং আউট ইফেক্ট হলে তখন
স্বল্প মানে এক্সেস লিকুইডিটি না থাকলে তখন সুদের হার আরো বেশি বেড়ে যেতে পারে, এটা আরেকটা। আর আরেকটা হচ্ছে যে এই বিদেশি ঋণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাটা বাড়ানো ভালো, কিন্তু আমরা দেখি যে অনেক সাপোর্ট থাকে, বাজেটারি সাপোর্ট, সেগুলো বিদেশি সাহায্য সেগুলো কিন্তু পাইপলাইনে থাকে, আমরা পুরোটা ব্যয় করতে পারি না সঠিক সময়ে, সেখানেও সক্ষমতার অভাব থাকে। তো ওই সক্ষমতার অভাব থাকলে তো বেশি করে পাওয়া যাবে না, আমি যেটা আছে সেটাই ব্যবহার করতে পারি না, তাহলে সেখানেও কিন্তু একটা উৎকর্ষতা সাধন করতে হবে। আর রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু অনেক ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ব্যয় কমানো এবং বিনিয়োগ উৎসাহিত করার জন্য সরকার অনেক জায়গাতেই কর এবং শুল্ক সংস্কারের প্রস্তাব দিয়েছে। রপ্তানি সহায়তা এবং শুল্ক প্রক্রিয়া সহজ করা, তারপরে যারা রপ্তানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা সম্প্রসারণ, এবং তারপরে যেগুলো সিস্টেমেটিক জটিলতা, প্রক্রিয়াগত জটিলতা আছে, ভিএটি সহজ করা, ডিজিটাল কর প্রশাসন শক্তিশালী করা, এগুলোর ব্যাপারে তারা অনেক বলেছে তারা এই বাজেটের মধ্যে। এবং এগুলো সবই কিন্তু একটা যৌক্তিক পদক্ষেপ, কারণ আমরা জানি যে রপ্তানির কথা বললাম, যে রপ্তানি এই অর্থ বছরে কেমন একটা চাপের মুখে রয়েছে, এবং রোবাস্ট রপ্তানি আয় না বাড়াতে পারলে আমাদের বৈদেশিক যে মুদ্রার রিজার্ভ সেখানেও কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। এবং আরো আমরা দেখেছি যে রাজস্ব যে আহরণ জোরদার করা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেখানে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে যে এই অর্থনীতির যে গতিময়তা আনার, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে কতগুলি কর, অনেক ক্ষেত্রে কর রেয়াত কিংবা কর সুবিধা একদিকে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কর আবার রেয়াতও তুলে দেওয়া হয়েছে। এখন ধরেন যে যদি আপনার কর সুবিধা দেওয়া হয় তখন রাজস্ব আহরণ হয়তো ক্ষতিগ্রস্ত রাজস্ব আহরণ কিছুটা কমবে, কিন্তু যদি ওই কমার গ্যাপটা পূরণ করা যাবে যদি সেই বিনিয়োগ থেকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে ব্যক্তি খাতকে, তারা যদি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং তাদের বিনিয়োগ থেকে রিটার্নটা বাড়ে, তাহলে কিন্তু অর্থনীতিতে আবার চাঙ্গা আসবে। অর্থনীতিতে ওই অর্থ করের যে ছাড়টা, করটা যে পেল না রাজস্ব বিভাগ, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তাদের উৎপাদনশীলতা, তাদের অর্থনীতিতে তাদের যে অবদানটা। এবং আরো বিষয় যে বিনিয়োগের ক্ষেত্রে যেটা বললাম, যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বেশ কিছু এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যে এই